এই হুনুনে তো ফু দিতে দিতে আমার প্রাণটাই বেরিয়ে যাবে। ওহ, একেই বলে গরিবের জীবন। প্রথমে তো দুটো রুটির জন্য সারাদিন পরিশ্রম করো, তারপর ওই দুটো রুটি বানাতে মাটির উনুনে ফু দিয়ে দিয়ে আগুন জ্বালাও, তারপরে রুটি বানাও, আর তারপরে যদি কাঠগুলো আবার ভিজে থাকে তাহলে তো ফু দিতে দিতে প্রাণ বেরিয়ে যায়। সৌমি একা একা বসে এইসব কথা বলেই যাচ্ছিল, তখনই তার মা সাধনা মাথায় করে জল নিয়ে ওখানে আসে। একা বসে কি বিড়বিড় করছিস? কি হয়েছে বল? মা, আগেই বলে দিচ্ছি, আমার জন্য যখন ছেলে দেখবে বড় লোকের ছেলে দেখো, আর ওর বাড়িতে যেন একটা গ্যাস ওভেন অবশ্যই থাকে। তোমার এই মাটির উনুন আমার প্রাণ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তুই তো আম্বানি পরিবারের মেয়ে, তাই বড় লোকের ঘরের সম্বন্ধ তোর জন্য আসবে। হিমাচল প্রদেশের পালংপুর গ্রামে সৌমি তার মাকে নিয়ে থাকতো। ওরা খুবই গরিব ছিল, কিন্তু সৌমির স্বপ্ন ছিল বড় বড়। সৌমি বড়লোকের ঘরে বিয়ে করতে চাইতো, আর তার সেই স্বপ্নটা পূরণও হলো। একদিন ওর মাসির ছেলের বিয়েতে দিল্লি থেকে অভিষেক নামের একটি ছেলে আসে, যে খুবই বড়লোকের ছেলে ছিল, আর সৌমিকে দেখেই ওর পছন্দ হয়ে যায়। তারপর পরিবারের সম্মতিতে কথা এগোয়। এরপর পালংপুরের সৌমি বিয়ে করে দিল্লিতে চলে আসে। নিজের বড়লোক শ্বশুরবাড়ি দেখে ও খুব খুশি হয়। ওয়াও, কি সুন্দর বাড়ি! এটা তো বাড়ি না, একেবারে রাজপ্রাসাদ মনে হচ্ছে। এরপর বধূবরণ হলে ও খুশি মনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ছিল ওর প্রথম রান্নার পালা, তাই ও রান্নাঘরে গেল। আজকে তো আমার প্রথম রান্নাঘর। ওয়াও, রান্নাঘরটাও কি সুন্দর! এবার আমি রান্নার প্রস্তুতি নিই। যাই হোক না বাবা, এখানে তো আমার ফু দিয়ে দিয়ে উনুন ধরাতে হবে না। কিন্তু গ্যাস ওভেন কোথায়? হয়তো ওটাও মডার্ন, তাই আমি দেখতে পাচ্ছি না। তখনই ওখানে ননদার শাশুড়ি চলে আসে। মা, আজকে আমার প্রথম রান্নাঘর, তো কি বানাবো? আর এখানে কোনো গ্যাস ওভেন দেখতে পাচ্ছি না তো। বৌদি, এসব তুমি তখনই করবে যখন রান্নাঘরে গ্যাস ওভেন থাকবে। কি, এত বড় রান্নাঘরে গ্যাস ওভেন নেই? তাহলে আমি রান্না করব কি করে? সত্যি কথা বলতে আমাদের এখানে অনেক বছর ধরে উনুন জ্বলেই নি। আমরা এখন উনুন ছাড়াই খাবার খাই। এবার তুমি এটাকে চ্যালেঞ্জই ভাবো বা নিয়ম, যে তোমাকে প্রথম রান্না উনুন ছাড়া করতে হবে। বৌমা, মিষ্টি জাতীয় কিছু বানাবে আর সাথে একটু খাবার। এই বলে ওনারা ওখান থেকে চলে যায়, আর সৌমি ভাবতে থাকে, হে রাম, এ কি হলো? গাছ থেকে পড়ে কাটা গাছে আটকে গেলাম। আমি নিজের শ্বশুরবাড়ির গ্যাস ওভেন নিয়ে কি না ভেবেছিলাম, কিন্তু এখানে তো গ্যাস ওভেনই নেই। তাই মনে হচ্ছে এবার আমাকে ওইসব খাবারগুলোই বানাতে হবে যেগুলো হোম সায়েন্সের ম্যাডাম নো ফায়ার কুকিং ক্লাসে শিখিয়েছিলেন। আজকে সন্দেশ বানাবো। সবার আগে মিল্ক পাউডার নেব, তাতে অল্প অল্প দুধ ঢালবো, তারপর সেটা গোল গোল লাড্ডুর মতো করে ফেলবো, আর এইভাবেই তৈরি হয়ে গেল সন্দেশ। বাহ, কি সুন্দর তৈরি হয়ে গেল আমার সন্দেশ। আর এরপরে সে পাউরুটির মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ কেটে স্যান্ডউইচ বানিয়ে দিল, আর তার সাথে সবার জন্য কোল্ড কফিও বানিয়ে নিয়ে এলো। এরপর ও খাবারগুলো নিয়ে গিয়ে টেবিলে সাজিয়ে দিল, আর শুকনো সন্দেশ দেখে সবাই খুশি হলো। তার সাথে স্যান্ডউইচ আর কোল্ড কফিও খেলো। হ্যাঁ বৌদি, তুমি এক্সামে পাশ করে গেছো। সবাই ওর হাতের তৈরি উনুন ছাড়া রান্না খেলো, আর এইভাবেই সে দুপুরে খাবারের জন্য মুগ ডালের চাট বানিয়ে দিল, আর ডিনারে বাইরে থেকে খাবার অর্ডার করলো, আর সবাই মিলে খুব আনন্দ করে খেলো। মা, বাবা, আপনারা বাইরের খাবার খাবেন না, এটা আপনাদের শরীরের জন্য একদমই ভালো না। তুমি চিন্তা করো না বৌমা, আমাদের কিছু হবে না। আমরা অনেক বছর ধরে এসব খাচ্ছি। অনেক বছর হয়ে গেল আমাদের বাড়িতে কোনো উনুন জ্বলেনি, তাই এখন আমাদের এই বাইরের খাবারেরই অভ্যেস হয়ে গেছে বৌমা। কিন্তু এরকম কেন বাবা? এই শুনে সবাই এমনভাবে চুপ করে যায়, যা দেখে মনে হলো যে সবার মুখ থেকে হাসি চলে গেল। আর সৌমি বুঝতেই পারছিল না যে কয়েক বছর আগে কি হয়েছিল। বৌমা, আজ এই প্রশ্ন করলে আর কোনোদিন করবে না, বুঝলে? এই কথাটা সৌমির একটু অদ্ভুত লাগলেও ওই দিনের পর থেকে সৌমি আর এই ব্যাপারে কোনো কথাই বলল না। পরের দিন জলখাবারে ও সবার জন্য ফ্রুট চাট বানিয়ে দিল, আর দুপুরের খাবারটা বাইরে থেকে অর্ডার করে নিল। হে ভগবান, এরা কত বাইরের খাবার খায়! এইভাবেই কিছুদিন কেটে গেল। হয় সবাই বাইরে থেকে অর্ডার করে খাবার খেত, না হলে বাড়িতেই স্যালাড টাইপের কিছু খাবার বানিয়ে খেয়ে নিত। এমনই একদিন, উফ, আজকেও উনুন ছাড়াই রান্না করতে হবে। আজকে এক কাজ করি, দই আর ফল মিলিয়ে একটা চাট বানিয়ে দিই। সৌমি কিছু বুঝতেই পারছিল না, তাই সে আজকেও ফলেরই চাট বানিয়ে দিল। আরও বেশ কিছুদিন এইভাবেই কাটতে লাগলো। অবশেষে সে আর সহ্য করতে না পেরে গিয়ে সবার সাথে কথা বলল।
আমি রোজ রোজ এই কাঁচা শাকসবজি আর স্যালাড খেয়ে থাকতে পারছি না। আমাকে এখানে গ্যাস ওভেন এনে দিন, না হলে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি পাগল হয়ে গেছো নাকি সৌমি? এইটুকু ব্যাপারের জন্য কে বাড়ি ছেড়ে চলে যায়? কি এমন রহস্য আছে যেটা আপনারা আমাকে বলছেন না? কেন এত সুন্দর রান্নাঘরে একটা গ্যাস ওভেন নেই? বৌদি, তুমি জানতে চাও তো? তাহলে শোনো। আমার একটা বড় দিদি ছিল যার নাম ছিল রাখি। সে একদিন গ্যাস ওভেনে রান্না করছিল, আর তখনই ডালটা আগে ফোড়ন দিয়ে নি, তারপরে রুটিটা বানাবো এই বলে রাখি যখনই ডালে ফোড়ন দিতে যায় তখনই গ্যাসের পাশে রাখা কাপড়টায় আগুন লেগে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ওই আগুন সিলিন্ডার পর্যন্ত পৌঁছে যায়, আর তার ফলে ওই সিলিন্ডার বাস্ট করে। ওই ঘটনায় দিদির মৃত্যু হয়ে যায়, আর তখন থেকেই মা রান্নাঘরে ওভেন রাখতে ভয় পায়। ওই দুর্ঘটনার পর আমাদের বাড়িতে আর ওভেন জ্বলে না। এই শুনে সবার চোখেই জল চলে আসে। তখনই সৌমি তার শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, জীবনে এরকম দুর্ঘটনা কখনো কখনো ঘটে যেতেই পারে। তার মানে কিন্তু এই নয় যে ওই জিনিসটাই বাজে, আর না আমরা ওই কারণে বাঁচা ছেড়ে দিতে পারবো। মা, রোজ রোজ বাইরের খাবার খেলে সবারই শরীর খারাপ হয়ে যাবে, আর আমি জানি তুমি এটা কখনোই চাও না। তুমি ঠিকই বলছো বৌমা, আমি কোনোদিন সাহস করলাম না ওই দুঃখটা কাটিয়ে ওঠার। তুমি কোথাও যাবে না বৌমা। যা বাবা, তুই গিয়ে বৌমার পছন্দের গ্যাস ওভেন নিয়ে আয়। এখন থেকে আমাদের রান্নাঘরেও গ্যাস ওভেন থাকবে। এই শুনে সবাই খুশি হয়ে যায়, আর ওই দিনের পর থেকে ওদের রান্নাঘরেও গ্যাস ওভেন থাকে। আর যাতে সৌমি অনেক সুস্বাদু রান্না করে সবাইকে খাওয়ায়, আর সবাই মিলে অনেক বছর পর ঘরের তৈরি সুস্বাদু রান্না খায়। সাধনা মায়ের পরম ভক্ত ছিল। ওর বিশ্বাস ছিল যে ওর বিয়ে যখনই হবে দেবী মায়ের কৃপায় হবে। আর সেই দিন চলেই এলো যেদিন সাধনার জীবনে সন্দীপ এলো। সন্দীপ সাধনাকে খুব ভালোবাসত, আর সন্দীপের বাড়ির লোকেদেরও সাধনাকে খুব পছন্দ ছিল। সবাই বিয়ের জন্য হ্যাঁ বলে দিল, আর ওদের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে শ্বশুর বাড়িতে সাধনা ঠিক ওইভাবেই দেবী মায়ের পুজো করত যেভাবে সে আগে করত। ভোরবেলা সে 5টায় উঠে স্নান করে দেবী মায়ের পুজো করে তারপর ও রান্নাঘরে চা বানাতে যায়। আরে বৌমা, এখন তো সবে সকাল 5টা বাজে, আর কিছুক্ষণ পরে উঠতে পারতে তো। মা, আমি তো রোজ এই সময় উঠি, আর এটা তো আমার অভ্যাস আছে। সাধনা চা বানিয়ে নেয়, আর শাশুড়ি বৌমা মিলে চা খেতে লাগে। সবাই ঘুম থেকে উঠলে শাশুড়ি মা সাধনার নামে প্রশংসা করতে থাকে, আর যেটা দেখে তার বড় যা সুধা হিংসায় জ্বলে পুড়ে যায়। খুব ভালো সংস্কারী মেয়ে আমাদের সাধনা বৌমা। আগে যেখানে আমাকে ভোরবেলা উঠে চায়ের জন্য অপেক্ষা করতে হতো, এখন দেখো ভোর 5টাতেই সাধনা বৌমা আদা দিয়ে চা বানিয়ে এনেছে। আমি তো সবসময় এরকম বৌমাই চাইছিলাম, যে ভোরবেলা উঠে পুজো পাঠ করবে, সবার খেয়াল রাখবে। হ্যাঁ, ভালো হলো। এখন আর তোমাকে সকাল সকাল উঠে চা বানাতে হবে না। নতুন বৌমা, তুমি এখন একসাথে বসে সকালে চা খেও। সুধা বৌমা, তুমিও ভোরবেলা ওঠার অভ্যাস করে নাও, এটা খুব ভালো অভ্যাস। আমি বলছিলাম কি, সোমবার দিনকে আমাদের কুলগুরু নিজের শিষ্যদের নিয়ে বাড়িতে আসবেন। আর বৌমা, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বৌমাকেই পুজোর জন্য লুচি ভাজতে হয়, তাই এটা তোমার দায়িত্ব যে তুমি ভালো করে ফুলকো লুচি বানাবে, বুঝলে বৌমা? হ্যাঁ মা, আমি ভালো লুচি করার চেষ্টা করব। আপনি আশীর্বাদ করুন যাতে আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি থাকতে তুমি আর কারোর প্রশংসা পাবে না। যবে থেকে বাড়িতে এসছে না, সবার প্রিয় হয়ে গেছে। আমাকে তো কেউ আজকাল পাত্তাই দেয় না। দেখাচ্ছে মজা। সুধা, কখন থেকে জল চাইছি, কি ভাবছো? সারাদিন না শুধু আমার পেছনেই পড়ে থাকো। এক গ্লাস জলও নিজে নিতে পারো না? দাঁড়াও, দিচ্ছি। পুজোর জন্য জোগাড়জান্তি শুরু হয়ে যায়, আর সবাই কুলগুরু আসার জন্য অপেক্ষা করতে থাকে। মা, এই পূজার ফুল আর সামগ্রী এনেছি, আর কিছু লাগলে বলো। সবকিছুই তো এসে গেছে, শুধু লুচি ভাজার জন্য তেল আর ঘিটা আনলেই হবে। ওটা এনে দে বাবা। সন্দীপ তেল আর ঘিয়ের প্যাকেট যখন সাধনার হাতে দিতে গেল, তখন সুধা ওকে আটকে দিল। ঠাকুরপো, তেল ঘিটা আমার হাতে দাও, আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। তুমি তোমার দাদার সাথে গিয়ে বারান্দায় মাদুরগুলো পেতে ফেলো। তবে তুমি এই জিনিসগুলো সাধনাকে দিয়ে দিও। কিন্তু সুধা তেল আর ঘি আলমারিতে লুকিয়ে রাখলো।
এমনকি রান্নাঘর থেকে সমস্ত তেল আর ঘি এনে ও নিজের ঘরে লুকিয়ে রাখল। তাই লুচি ভাজতে গিয়ে সাধনা তেল ঘি কিছুই খুঁজে পেল না। বৌমা, সমস্ত প্রসাদ তৈরি হয়ে গেছে। এবার রীতি অনুযায়ী শুধু তোমার লুচি ভাজাটাই বাকি আছে। আচ্ছা, আমি যাচ্ছি, তোমার বাবা ডাকছেন। মনে হচ্ছে কুলগুরু চলে এসছেন। সাধনা, আমি ঘি আর তেল সুধা বৌদিকে দিয়ে দিয়েছিলাম। বৌদি তোমাকে দিয়েছে তো? হ্যাঁ মা, আসছি। আচ্ছা, তাহলে ঘি আর তেল সুধা দিয়ে রেখেছে? আমি বেকারই চিন্তা করছিলাম। দিদি, ও দিদি, আরে দিদি গেল কোথায়? তেল আর ঘি কোথায় রেখেছ? দাও না। তেল ঘি কোথায় আমি ওসব জানি না। আমি যাচ্ছি, আমাকে বাবা ডাকছে, আমি ফুল দিতে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি লুচিগুলো ভেজে নাও। এখন কি করব আমি? কোথা থেকে তেল ঘি আনবো? আবার সবার সামনে গিয়ে জিজ্ঞেস করবো, সেটাও তো ভালো লাগে না। হে দেবী মা, তুমি আমাকে রক্ষা করো। এতদিন যদি আমি সত্যি মনে তোমার পুজো করে থাকি, তাহলে আজকে আমি তোমার নাম করে জলের মধ্যে লুচি ভাজবো। আজ আমার ভক্তির পরীক্ষা মা। জয় মা। যত খুশি মামা বলে ডেকে নে, কেউ তোকে আজকে সাহায্য করতে আসবে না। এইভাবে ভগবান কখনোই সাহায্য করে না। আর আমিও দেখব কিভাবে জলের মধ্যে লুচি ভাজা যায়। সাধনা মনে মনে দুর্গা মায়ের নাম নিয়ে জলের মধ্যেই লুচি ভাজতে শুরু করে দিল। আর মায়ের আশীর্বাদে জলের মধ্যেই লুচি ফুলতে লাগলো। সাধনার চোখে খুশির জল ছিল। সে মাকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে তুলে নিল। এইসব দেখে সুধা তো অবাক হয়ে যায় আর ভাবে, এই চমৎকার কি করে হলো। সাধনা সবার জন্য লুচি নিয়ে যায় আর কুলকুরু তার শিষ্যদের সঙ্গে নিয়ে লুচি প্রসাদ গ্রহণ করেন। গুরুদেব, এটা আমার ছোট ছেলে সন্দীপের বউ সাধনা। গুরুদেব, আজকে আমার বাড়ির রীতি অনুযায়ী এই লুচিগুলো আমার ছোট বৌমাই ভেজেছে। আচ্ছা, আমি তেল আর ঘিতে বানানো লুচি অনেক খেয়েছি, কিন্তু জলে বানানো লুচি এই প্রথম খেলাম। জলে বানানো লুচি? কি বৌমা, আমি ঠিক বলছি তো? আজ তোমার বিপদের সময় দেবীমা তোমার সাহায্য করেছেন, তাই তো? হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই ধরেছেন। আজকে আমার মাই আমাকে সাহায্য করেছেন। না হলে তো আজকে আমি আপনাদের জন্য এই লুচি বানাতেই পারতাম না। সাধনা খুব ভালো মেয়ে। দেবীমা যার উপর কৃপা করেন সে সর্বদা সত্যের পথেই চলে, আর দেবীমাও বিপদের সময় তার ভক্তকে রক্ষা করে। তাই এখানে উপস্থিত সকলের কাছে আমার অনুরোধ, তারা যেন সাধনাকে ঈর্ষা না করে। এর গুণকে চেনো এবং এর সাথে মিলেমিশে থাকো, তবেই দেবীমা প্রসন্ন হবে। শোভা এবং রামপ্রসাদ, আজ তোমাদের বাড়ির প্রসাদ গ্রহণ করে আমি খুব খুশি হয়েছি। দেবী মায়ের কৃপা আপনাদের সকলের ওপর বজায় থাকুক। জয় মাতা দি। কুলগুরু যাওয়ার আগে সুধার চোখ খুলে দিল আর সুধার খুবই আত্মগ্লানি হতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, আমি হিংসার বশে এই সমস্ত কাজ করেছিলাম। সাধনা, আমি তোমাকে কোনোদিন হিংসা করব না। তোমাকে কেন, আমি কাউকেই হিংসা করব না। এরকমই করা উচিত। কোনোদিনই কাউকে হিংসা করা উচিত নয়। বৌমা, দেবীমা আজকে যা কৃপা করেছেন তা দেখে মনে হচ্ছে ওনার নামের একটা কীর্তন বাড়িতে দেওয়া উচিত। মায়ের এই কৃপার জন্য ওনার নামে ভজন কীর্তন করা উচিত। মা, এটা তো খুব ভালো কথা গো। চল বাবারা, আমরা গিয়ে মায়ের কীর্তনের ব্যবস্থা করি। চল। এরপরে সবাই মিলে মায়ের ভজন কীর্তন করল আর সুধা নিজের স্বভাবকে বদলে নিল আর সাধনার সবার সাথে মিলেমিশে থাকলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।